হত্যার দিনে জন্মদিন পালন করছেন। জন্ম তারিখ আসলে কোনটা সেটা নিয়ে বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছে। যার জন্মের তারিখেরই ঠিক নেই, তিনি 15ই আগস্টকে বেছে নিয়েছেন তার জন্ম তারিখ হিসেবে। আর এই দিন যেদিন আমরা শোকে মুহ্যমান থাকি। বাকশালের সমালোচনার জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর একটি দলই ক্ষমতায় ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব একদলীয় শাসন কায়েম করেননি, বরং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছেন। আজকে অনেকে বলেন বাকশাল কায়েম করেছে। বাকশালটা কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, অর্থাৎ এই বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। অর্থনীতিকে উন্নতি করতে হলে শ্রমিকের অবদান দরকার। কাজে তিনি কৃষক শ্রমিককে গুরুত্ব দিয়েছিলেন, আর কৃষক শ্রমিককে গুরুত্ব দিয়েই তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নাম দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। এতে অপরাধটা কি ছিল? আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। 15ই আগস্ট 1975 আন্দোলন করার অপরাধে বহিষ্কৃত হওয়ার 24 বছর পর আচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধুকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সেজেছিল বর্ণিল সাজে। তৈরি হয়েছিল বঙ্গবন্ধুকে উপহার দেওয়ার জন্য কয়েকটি ক্রেস্ট ও মানপত্র। সেই মানপত্র আর শোনা হয়নি বঙ্গবন্ধুর। শনিবার ধানমন্ডির 32 নম্বরে এক আবেগঘন পরিবেশে সেই মানপত্র ক্রেস্টগুলো তুলে দেওয়া হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে। মানপত্রটি লেখা হয়েছিল কালির কলমে, সুন্দর হাতের লিখায়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন 15,000 শিক্ষার্থী তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল বঙ্গবন্ধুর ঘোষিত দ্বিতীয় বিপ্লবের প্রতি। দেশের অর্থনৈতিক মুক্তির জন্য স্বাধীন বাংলাদেশে এই দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন তিনি। সেই মানপত্র ও রূপার তৈরি ক্রেস্টগুলো গত 38 বছর সযত্নে সংরক্ষণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মানপত্রটা বেশ কিছু সময় এটা খুঁজে পাওয়া যায়নি। আমাদের বহু ফাইলের মধ্যে এটা হারিয়েছিল। আমাদের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যিনি তখন চাকরিতে ছিলেন, তিনি অনেক খুঁজে এই মানপত্রটি বের করেছেন এবং তখন আমাকে তিনি দিলেন যে এই মানপত্রটি পাওয়া গেছে। আর যে উপহার সামগ্রীগুলো ছিল সেগুলো ইউনিভার্সিটির যে আয়রন সেফ আছে সেখানে রাখা ছিল এবং সেখানেই সুরক্ষিত ছিল। শনিবার সকালে বঙ্গবন্ধুর বাসভবন ও স্মৃতি জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে সেই মানপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। মানপত্রটি পড়তে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী। আমি এখন আপনাদের সামনে পাঠ করছি। এবং সেদিন শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই উৎসবে যোগ দিতে চেয়েছিলেন শেখ হাসিনাও, তবে বাধ্য হয়েই স্বামীর কর্মস্থলে যেতে হয়েছিল তাকে। আর তাই খুনিদের হাত থেকে প্রাণে বেঁচে যান তিনি ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। আমরা থাকতে পারবো না, এটা আমাদের জন্য খুবই একটা কষ্টের ছিল। আসলে আমার নিয়তে, আমার ভাগ্যই আমাকে নিয়ে গেছে। ওই দিকে অনুষ্ঠানটা হতেই পারবে না, এটা কখনো আমরা চিন্তাও করতে পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের পর ক্ষত বিক্ষত বাংলাদেশকে গড়ে তুলতে বঙ্গবন্ধু যে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন তা অব্যাহত আছে এখনো। নেই শুধু তিনি আর তার 3 পুত্র সহ প্রায় পুরো পরিবার। 15 আগস্ট পরে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাস শুধু পরিবর্তন নয়, এই ইতিহাস থেকে তার নামটা মুছে ফেলার প্রাণপণ চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইতিহাসই, ইতিহাসকে কেউ কখনো ধামাচাপা দিয়ে রাখতে পারে না, ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না, সেটাই প্রমাণিত। শেখ হাসিনা জানান, দেশে ফেরার পর এই বাড়িতে তাকে প্রবেশ করতে দেয়নি তৎকালীন সরকার। এমনকি পরিবারের সদস্যদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল করতে হয়েছিল রাস্তায়, গেটের সামনে দাঁড়িয়ে। পরে সিলগালা খুলে দেয়া হলেও তাতেও ছিল ষড়যন্ত্র। আমি যখন ঢুকলাম, আমার মানসিক অবস্থা, আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ওই অবস্থা আমার উপর প্রেশার দেওয়া হলো কতগুলি কাগজ সই করতে হবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।
তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শনিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড এ আর গনি, এম কে আনোয়ার, ড খন্দকার মোশাররফ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আসম হান্নান শাহ, এম শামসুল ইসলাম, জমির উদ্দিন সরকার, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তবে বিদেশে থাকায় বৈঠকে ছিলেন না ব্যারিস্টার মওদুদ আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয় সম্পর্কে জানানো হয়নি। রোববার রাতেও একই সময়ে একই কার্যালয়ে 18 দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করবেন বেগম জিয়া। খালেদা জিয়ার মদদে দেশে আবার অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। 2005 সালের জঙ্গিবাদের পেছনেও তার মদদ ছিল বলে দাবি তাদের। সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী দিবস পালনের আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। 2005 সালের 17 আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলার দিনটিকে জঙ্গিবাদ এবং সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। শনিবার এ উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় মতিয়া চৌধুরী অভিযোগ করে বলেন, বিরোধী দল বিএনপির মদদে জঙ্গিরা আবারও মাথাচাড়া দিয়েছে। সারা বাংলাদেশে ধ্বংসাত্মক কার্যকলাপ এবং সেই বোমাবাদী, সেই গ্রেনেডবাদী এবং বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য অপশক্তি মাথাচাড়া দিচ্ছে এবং তাদের মদতদাত্রী হলেন বেগম খালেদা জিয়া। দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে 2005 সালের 17 আগস্ট সারা দেশে বোমা হামলা চালানো হয়। সেই ষড়যন্ত্র এখনো চলছে বলে দাবি তাদের। এই জঙ্গিবাদকে নিয়ে কিন্তু এখনো আবার তারা ওই যুদ্ধ অপরাধীদের রক্ষা করার জন্য এক হয়েছে। এই বিএনপি, জামাত, জঙ্গি, নিজাম ইসলাম, পিডিপি, যারা 71 পরাজিত যত কয়েকদিন আগে রেখেছেন পত্রিকায় যে আপনি একজনকে অ্যারেস্ট হয়েছে, সে তার যে হিট লিস্টে জননেত্রী শেখ হাসিনা 2 জন মন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদেরই হয়েছে। সুতরাং ষড়যন্ত্র চলছে। এদিকে অন্য এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বিএনপিকে আন্দোলন থেকে সরে এসে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানান। এখন আন্দোলন করার সময় না, এখন হচ্ছে নির্বাচন করার সময়। ইনশাল্লাহ এখন হচ্ছে নির্বাচন করার সময়। যদি এখন নির্বাচন আপনারা না আসেন, পিছিয়ে পড়বেন। আন্দোলন করার লোক আপনাদের কর্মীরা নয়, এরা আন্দোলন করতে জানে না, এরা আন্দোলন করার অভ্যস্ত লোক এরা নয়। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। শনিবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, যাদের বিচার হয়েছে তারা বঙ্গবন্ধুর হত্যা পরিকল্পনায় বাস্তবায়ন করেছিল, কিন্তু পিছনে যারা কলকাঠি নেড়েছে তাদেরও বের করতে হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শকে সকলের মাঝে তুলে ধরার আহ্বান জানান। বঙ্গবন্ধুকে হত্যা করার পিছনে যে ষড়যন্ত্র ছিল, যে অপ আদর্শ ছিল, সেই ষড়যন্ত্র, সেই অপ আদর্শের সকলকে কিন্তু আমরা এখনো শনাক্ত করিনি, এখনো তাদের বিচার করিনি। নিজেদের সন্তানদের কখনো বোঝা বা ছোট মনে না করে তাদের প্রতি আরো যত্নশীল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। বিকেলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অটিস্টিক শিশুদের নিয়ে আয়োজিত প্যারেন্টস ফোরামের অনুষ্ঠানে একথা বলেন তিনি। গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন পুতুল বলেন, মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের সঙ্গে স্বাভাবিক আচরণ করতে হবে। খেয়াল রাখতে হবে নিয়মিত পরিচর্যার মাধ্যমে অটিজমে আক্রান্ত শিশুদের কিভাবে সক্ষম করে তোলা যায়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা প্রাণ গোপাল দত্ত শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু মেডিকেলে এসব শিশুদের নির্বিঘ্নে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটা মানুষ তার একটা ডিসেবিলিটি আছে, সে ডিসেবল না, তাকে কিভাবে সাহায্য করে তাকে একটা ডিসেবল মানুষের মতন, তাকে একটা ক্ষমতাশীল মানুষের মতন করা যায়, যাতে সে সবার মতন
বাঁচতে পারেন, চলতে ফিরতে পারেন এবং থাকতে পারেন। আপনাদের মধ্যে যে শক্তিটা আছে, যে স্ট্রেংথ আছে, যে আশাটা আছে, এটা একটা বড় ব্যাপার। রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণ জনপদের সংযোগকারী দুই মহাসড়কে যানজট স্বাভাবিক হতে শুরু করেছে। থেমে থেমে চলছে যানবাহন, তবে এখনো মহাসড়কে যাত্রীবাহী ও মালবাহী প্রচুর গাড়ি আটকে আছে। রিফাত আহমেদের ছবিতে জানাচ্ছেন সাব্বির আহমেদ। ঢাকা থেকে উত্তরবঙ্গের অন্তত 19 জেলার সংযোগ সড়ক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। তবে বৃহস্পতিবার রাত থেকে এই মহাসড়কে শুরু হওয়া যানজটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ। তাই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এখন যেন যাত্রী দুর্ভোগের অপর নাম। কালকে সন্ধ্যায় উঠছি, এখনো টাঙ্গাইল পরে আছে, আমরা চট্টগ্রাম যাব। পরশুদিন গাড়ি চড়ছি, জমারা ব্রিজের দিক থেকে জাম। বৃষ্টি, মহাসড়কের কয়েকটি স্থানে দুর্ঘটনা এবং পণ্যবাহী ট্রাকের বিশৃঙ্খলার কারণে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকা থেকে শুরু হয় তীব্র যানজট। হাজারো মানুষ আটকা পড়েন এই যানজটে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সমন্বয়ে গঠন করা হয়েছে একটি মনিটরিং সেল। হঠাৎ করে এমন যানজট সৃষ্টির কারণ কি, এমন প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তার কাছে। যে গাড়িগুলা অসংখ্য দেখা যাচ্ছে যে অনেক পুরাতন, গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, আবার নতুন করে স্টার্ট নিতে যে টাইমটা নষ্ট হয়, এই টাইমের কিন্তু পিছন দিকে অনেক ফেল হয়ে যায়। যানজটের কবলে পড়ে অতিষ্ঠ যাত্রীরা অনেকেই ছিলেন ক্ষুধার্ত। তাই পথিমধ্যে একটু গাড়ি থামলেই তারা ছুটে যাচ্ছেন রাস্তার পাশে দোকানগুলোতে। খাওয়া দাওয়া বলতে মনে করেন হালকা পাতলা রানিং এ যা খাইতে পারতেছে, কারণ গাড়ি তো সাইড করতে পারি না। গতকাল সন্ধ্যা থেকে আজ পর্যন্ত এখনো কোনো কিছু খাবার পাইনি। কালকে 6:30 থেকে এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া নাই। গাড়ির ধীরগতির কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে যাত্রীদের রয়েছে সংশয়। তারপরও ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। আজকে নিয়ে 2 দিন যাচ্ছে, আমি চট্টগ্রাম যাবো, আরো যে কয়দিন লাগবে এটা নিজে নিশ্চয়তা দিতে পারতেছি না। জানি না আমরা এখন সিলেট যেতে কতক্ষণ লাগবে। শনিবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে, তবে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরো সময় লাগবে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে হাজারো মানুষ এই রাজধানী ছেড়ে ছুটেছিলেন গ্রামের উদ্দেশ্যে। তখন তাদের ভোগান্তি অনেকটাই কম হয়েছিল।